সবাইকে আমার চ্যানেলে স্বাগত। পিএসসির যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার ১ম দিন অর্থাৎ ১৬ তারিখ, তৃতীয় শিফটের যে পরীক্ষার যে প্রশ্ন ছিল সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিও। উত্তর বেশিরভাগ তোমরা পেয়ে গেছো, এটা আমি জানি। কিন্তু তবুও উত্তর করে দিচ্ছি এ কারণেই যে উত্তরগুলো করার পদ্ধতিটা তোমাদের জানা অত্যন্ত জরুরি। যারা অঙ্ক ভালো পারে তাদের কাছে কোনো কিছুই বিষয় নয়। কিন্তু যাদের অঙ্ক নিয়ে দুর্বলতা, যাদের অঙ্ক নিয়ে অসুবিধে তারা এই ভিডিওগুলো ভালো করে দেখো। নিজেদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের ১ম প্রশ্ন এই বোর্ডে লিখে দিয়েছি। ঠিক আছে? এই সরলটা দিয়েই শুরু করছি। ঠিক আছে? এই অঙ্কটা সবসময় চাকরির পরীক্ষায় প্রায়শই পড়ে। পরপর দুটো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়? পরপর দুটো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়? ১ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। এবং কার বর্গ হয়? তাদের মাঝখানে যে সংখ্যাটা থাকে। আবার বলছি, পরপর দুটো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে ১ যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয় এবং সেটি কার বর্গ হয়? সেই যে দুটো সংখ্যা তার মাঝখানের সংখ্যাটার বর্গ হয়। যেমন আমি লিখলাম একটা সংখ্যা লিখলাম ১৩, একটা সংখ্যা লিখলাম ১৫। এটা যদি গুণ করি, গুণফল কত হবে? ১৯৫। ১ যোগ করলে কত হবে? ১৯৬। তাহলে পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে ১ যোগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। এটা কার বর্গ? এই ১৯৬ যেটা পেলাম এটা কার বর্গ? ১৪ বর্গ। তাহলে পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে ১ যোগ করে দিলে যে পূর্ণবর্গ সংখ্যাটা হলো সেটা কার বর্গ হলো? এই দুটোর মাঝখানের বর্গ। পরপর এটা শুধু বিজোড় নয়, জোড় সংখ্যা হলে হবে। একটা সংখ্যা লিখলাম, ছোট করে লিখলাম, একটা ১০, একটা লিখলাম ১২। ১২ ১০ কত? ১২০। এর সঙ্গে ১ যোগ করে দিলাম। তাহলে কত হলো? ১২১। এটা কার স্কয়ার হলো? ১১ স্কয়ার। ১১টা কি? এই ১০ এবং মাঝখানে ১২ মাঝখানের সংখ্যা। তাহলে অঙ্কটা আমরা এছাড়া a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। তাহলে এই যে অংশটা আমার আছে, ঠিক আছে? এই অংশটা যেটা আছে এদের লসাগু তো হবে ৬৮। কত হবে? ৬৮। পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে ১ যোগ করলে কি হবে? মাঝখানের সংখ্যাটার বর্গ হবে। পরপর দুটো বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে ১ যোগ করলে কি হবে? এদের মাঝখানের সংখ্যার বর্গ হবে। তাহলে মাঝখানের সংখ্যা মানে ৬৮ বর্গ হবে। তাহলে ৬৮ বর্গ মানে ৬৮ × ৬৮ মাইনাস কত? ৬৯। তাহলে ৬৮ ৬৮ কেটে গেল, ৬৮ থেকে ৬৯ বিয়োগ করলে কত? মাইনাস। এছাড়া আমরা a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা দিয়ে আমরা উত্তরটাও করতে পারতাম। ঠিক আছে? সেটা দিয়ে করলেও হবে। সেটা দিয়ে করেও একবার তোমাকে দেখানো হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা সাধারণভাবে লসাগু করব। গুণ করার দরকার নেই। আমাদের লসাগু করলে এই অংশটুকু, লসাগু করলে কত হবে? ৬৮ হবে। ১ আছে, লিখে পেলাম। প্লাস এই যেটা আছে ৬৯ মানে ৬৮ প্লাস ১। গুণ আছে ৬৭ মানে ৬৮ মাইনাস ১। তাহলে এটা করলে কি হলো? আমরা লিখলাম ১ a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মানে b স্কয়ার। a স্কয়ার মানে কি হবে তাহলে? ৬৮ স্কয়ার হবে। মানে ৬৮ ইন্টু ৬৮ হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে মাইনাস ১ বাই কত হলো? ৬৮। তাহলে মাইনাস ১ প্লাস ১ কেটে গেল। ৬৮ ৬৮ কেটে গেল। তাহলে এই অঙ্কের ভ্যালু কত হলো? ৬৮। ৬৮ মাইনাস ৬৯ সমান মাইনাস ১৮। পরের অঙ্ক। দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে পরস্পরের দিকে যাত্রা করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ৮৬ মিটার, দ্বিতীয় ট্রেনটি হচ্ছে ১০০। ঠিক আছে? গতিবেগ ১২০ কিলোমিটার। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য ৬৪ মিটার এবং গতিবেগ হচ্ছে ১৫০ কিলোমিটার। কত সেকেন্ডে তারা পর ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে? তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে স্পিড এখানে কি কাজ করবে? স্পিড হচ্ছে বিপরীত দিক থেকে আসছে। একটার গতি হচ্ছে ১৫০, একটার গতি ১২০। তাহলে গতির সমষ্টি কত? ২৭০ কিলোমিটার গতিতে পার হবে। ট্রেন দুটো মিলে লম্বা কত? ট্রেন 1 ট্রেন 2 কে পাস করবে, তার দুটো দৈর্ঘ্য, একটা হচ্ছে ৮৬ মিটার আর একটা হচ্ছে ৬৪ মিটার। যোগ করলে কত? ১৫০ মিটার। ঠিক আছে? স্পিড চার্টে তোমাদেরকে আমি অনেকবার বলেছি ২৭ কিলোমিটার গতি মানে হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে, ৭.৫ মিটার। কত মিটার? ৭.৫ মিটার। ২৭ কিলোমিটার গতি হলে সেকেন্ডে হচ্ছে ৭.৫, ২৭০ হলে কত? ৭৫। তাহলে ১ সেকেন্ডে যাবে ৭৫, ১৫০ মিটার যেতে নিশ্চয়ই ২ সেকেন্ড সময় লাগে। অনেকে হয়তো বুঝলে না, তাদের বোঝার জন্য আমি বলছি। ঠিক আছে? তাহলে ট্রেনের গতিবেগ কত বলেছে? ট্রেনের গতিবেগ হচ্ছে ২৭০ কিলোমিটার। ২৭০ কিলোমিটার মানে ২৭০ এর পরে আরো ৩টে শূন্য দিতে হবে। তাহলে এত মিটার যাবে ক সেকেন্ডে? ৩৬ সেকেন্ড। ৩৬০০ সেকেন্ডে। ঠিক আছে? তাহলে দুটো শূন্য কেটে বাদ দাও। ঠিক আছে? এবারে আমরা ভাগ করে নিই ৯ দিয়ে। ৯ দিয়ে ভাগ করলে কত পাবো? ৩০০। ৯ দিয়ে ভাগ করলে কত পাবো? ৪। তা ৩০০ মিটার যাবে ৪ সেকেন্ডে। কত মিটার যেতে হবে? ১৫০ মিটার। ১৫০ মিটার যাবে কয় সেকেন্ডে? ১৫০ মিটার যাবে ২ সেকেন্ড।
তাহলে দুটো ট্রেনের গতির সমষ্টি কত বিপরীত দিক থেকে আসলো 270 কিলোমিটারটাকে মিটার করে দিয়েছি, তাহলে এত মিটার যাবে 3600 সেকেন্ডে। শূন্য কেটে মানে দুটো করে শূন্য কেটে দিয়েছি, তারপর 9 দিয়ে ভাগ করছি, 9 দিয়ে ভাগ করে এটা লিখেছি 4, 9 দিয়ে ভাগ করে এটা লিখেছি 300, মানে 300 মিটার যাবে 4 সেকেন্ডে, তাহলে 150 মিটার যাবে ক সেকেন্ডে। অথবা আমরা যেভাবে করি সেভাবে করতে পারি। আমাদের কি চেয়েছে? টাইম চেয়েছে। কি চেয়েছে? টাইম চাওয়া হয়েছে। টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। টাইমের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দুটো ট্রেন মিলে কত মিটার যাবে? 150 মিটার। এই হচ্ছে ডিস্টেন্স। স্পিড নিতে হবে। দুটোর স্পিড কত? 270 কিলোমিটার। এটা হচ্ছে ঘন্টার গতি। সেকেন্ডের গতি করতে গেলে কত করতে হবে? 5/8। 5/18। 18টা কোথায় চলে যাবে? এটা ভাগ করলে এবার আমরা পাবো নাকি? তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম নাকি? 5 আর 15 কাটলে কত? 3। 3 আর 27 কাটলে কত? 9। 9 আর 18 কাটলে কত? 2। তাহলে সময় লাগবে কত? 2 সেকেন্ড। যেটা সুবিধা হয় যেভাবে, তবে আমার মনে, ঠিক আছে? যার যেটা সুবিধা হয় সে সেটা করবে। পরের অঙ্ক। পরের অঙ্ক, যদি 3টি কুকুরের খাবারের কৌটো থেকে 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তবে 42টি কৌটো দিয়ে 4 দিনে কতগুলো কুকুরকে খাওয়ানো যাবে? তাহলে নাম্বার অফ ক্যানস কি লেখা আছে? শুধু ক্যানস লিখলাম, ঠিক আছে? কত কৌটো খাবার, ঠিক আছে? নাম্বার অফ ডগস, কুকুরের সংখ্যা, আর ডেজ, কতদিন খাওয়ানো যাবে। অঙ্কে বলেছে যদি 3 কৌটো খাবার থাকে, তাহলে 2টো কুকুরকে একদিন খাওয়ানো যাবে। 3 কৌটো খাবার যদি কিনে নিয়ে আসি, 2টো কুকুরকে একদিন খাওয়াতে পারবো। তাহলে 42 কৌটো খাবার নিয়ে আসবো, 4 দিন ধরে খাওয়াবো, কটা কুকুরকে খাওয়াতে পারবো? ঠিক আছে? তাহলে কটা কুকুরকে খাওয়াতে পারবো, এটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে? তাহলে এমনি মুখে মুখে ভাবো না, কত গুণ নিয়ে এসছি আমরা। ঠিক আছে? 3 এর কত গুণ? 42, 14 গুণ 42। ঠিক আছে? তাহলে 14 গুণ যদি খাবার নিয়ে আসি, 14 গুণ কুকুরকে খাওয়াতে পারবো, মানে 28টা কুকুরকে খাওয়াতে পারবো। 28টা কুকুরকে কদিন খাওয়াতে পারবো? একদিন। একদিন খাওয়াতে পারবো 28টা কুকুরকে, 4 দিন খাওয়াতে পারবো, তাহলে 7টা কুকুরকে নিশ্চয়ই। আবার বলছি, মুখে মুখে যদি আমরা হিসেব করতাম, তাহলে 3 কৌটো খাবারের জায়গায় 42 কৌটো খাবার এনেছি। খাবার কত গুণ বেশি এনেছি? 14 গুণ বেশি এনেছি। 14 গুণ কুকুর খাওয়াতে পারবো, মানে 14 দোকানে কত? 28টা কুকুর। তাহলে 28টা কুকুর হলে একদিন খেতে পারবে। একদিন খাওয়াতে পারবো 28টা কুকুর, 4 দিন খাওয়াতে পারবো, তাহলে নিশ্চয়ই 7টা কুকুর লাগবে আমাদের। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিভাবে করবে? ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা কাটাকাটিটা করবো কি করে? তাহলে আমাদের এখানে যা আছে এটাকে ঠিক করে লিখো, 2 ইন্টু কত? 1। বাই কত লিখতে হবে? আস্কিং ইন্টু কত লিখবো? 4। সমান সমান কত লিখবো? ঠিক আছে? ইন্টু কত লিখবে? 42/3। ঠিক আছে? তাহলে 2 আর 4 কাটলে কত পাবো? 2। 2 আর 6, 6 3 দোকানে 6, 6 7 কত? 42। তাহলেই বলছি কুকুর সংখ্যা বা মানুষ সংখ্যা হোক, কুকুর সংখ্যা হোক, মেশিন সংখ্যা হোক, দিন সংখ্যা, ঘন্টা সংখ্যা, তাহলে মানুষ, কুকুর, মানুষ, কুকুর, যন্ত্র যাই হোক না কেন, যে কোনো প্রাণী বা যন্ত্র, তার সঙ্গে দিন এবং ঘন্টা সরাসরি গুণ হবে, যেমন আছে তেমন গুণ হবে। এই খাবার বা কাজের ব্যাপার যদি থাকে, খাবারের কৌটো সংখ্যা বা কাজের সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে উল্টো করে লিখতে হবে। তাহলে 3/42 থেকে জাস্ট উল্টো করে লিখবো, তাহলে উত্তর হবে, বা এমনি বুঝে নিলে উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক, 2জন প্রাপ্তবয়স্ক 3জন শিশু একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচা হলো। একটি শিশু টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্য কত? অঙ্ক বলেছে 2জন প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, অ্যাডাল্ট, আর 3টে বাচ্চা, এরা টিকিট কেটেছে 2800 টাকা। অঙ্কে বলেছে নাকি একটা বাচ্চার টিকিটের দাম একটা অ্যাডাল্টের টিকিটের দাম হচ্ছে, ঠিক আছে, একটা বাচ্চা টিকিটের দাম হচ্ছে অ্যাডাল্টের টিকিট, বড়দের টিকিটের দামের অর্ধেক। তার মানে একটা বড়দের টিকিট মানে হচ্ছে 2টো বাচ্চাদের টিকিট। উত্তরে দিয়েছে একটা বড়দের টিকিটের দাম কত, তাহলে সব বাচ্চাতে করে দাও। তাহলে একটা অ্যাডাল্ট মানে 2টো বাচ্চা, তাহলে 2টো অ্যাডাল্ট মানে হচ্ছে 4টে, 4টে 3টে কত? তাহলে 7টা বাচ্চা। এটা অ্যাকচুয়ালি 7টা বাচ্চার টিকিটের দাম কত? 2800। তাহলে একটা বাচ্চা টিকিটের দাম কত? নিশ্চয়ই 400 টাকা।
তাহলে বাচ্চাদের টিকিটের দাম যা বড়দের টিকিটের দাম তার ডবল হবে। তাহলে বড়দের টিকিটের দাম কত হবে? নিশ্চয়ই ৮০০ টাকা। আবার বলা হচ্ছে একটা বড় মানে হচ্ছে দুটো বাচ্চা। তাহলে দুটো বড় মানে কটা বাচ্চা? এটা নিশ্চয়ই ৪ টে বাচ্চা। ৪ টে যোগ ৩ টে মোট কটা বাচ্চা হলো? ৭ টা বাচ্চার টিকিট কত? ২৮০০। একটা বাচ্চার টিকিট হচ্ছে ৪০০। তাহলে বাচ্চাদের টিকিট যা হবে বড়দের টিকিট তার ডবল হবে মানে ৮০০ টাকা। পরের অঙ্কে বলা হয়েছে একটি ৮ লিটারের ৯০% অ্যাসিড সলিউশনে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে? অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা আগে আমরা করি, আমরা বুঝি। একটা ৮ লিটারের মিশ্রণ আছে, যেখানে 90% কি আছে? 90% অ্যাসিড, ঠিক আছে? এখানে এই ৮ লিটার এর সঙ্গে আরো কত লিটার জল মেশাতে হবে? আর কত লিটার কিছু জল দিতে হবে, দিয়ে একটা মিশ্রণ আসবে। সেই মিশ্রণে থাকবে, ঠিক আছে, অ্যাসিডের পার্সেন্টেজ কত থাকবে? ৭৫। তাহলে আমাদের কত লিটার জল মেশাতে হবে বা এখন কত লিটার হবে? তাহলে আমরা সাধারণভাবে কি করি? ৮ লিটারে ৯০% কত? ঠিক আছে? সেটাই এখন 75%। তাহলে আরো অনেক কিছু ভাবে করবো, করার দরকার নেই, তোমরা এভাবেই লেখো, ঠিক আছে? তাহলে ৮ লিটারের কত? ৯০% সমান এই কত লিটার, এখানে ফাঁকা দাও, কত লিটারের ৭৫% সমান। তাহলে এই পাশে পার্সেন্টেজ, এই পাশে এই দুটো সমান করে দিলেই এখানকার ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, ৬ ১৫ ৯০, ৫ ১৫ কত? ৭৫। হ্যাঁ না? তাহলে আমাদের এখানে এই আজকের ভ্যালু কত হবে? 48/5। 48/5 মানে 9.6 হবে। তাহলে লাগবে কত? 9.6। তাহলে ৮ ছিল 9.6 হবে। তাহলে মেশাতে হবে কত? 1.6 লিটার। আবার বলছি, যেটা করলাম সেটা হচ্ছে ৮ লিটারের ৯০% যা, কত লিটারের ৭৫% তাই। সেই কতটা কত পেলাম? 9.6। তাহলে ৮ লিটার থেকে করতে হবে কত? 9.6। তাহলে জল দিতে হবে কত? 1.6। পরের কোশ্চেন, একজন ব্যক্তি সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি এক ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি ৩৭০০ টাকা করে প্রতি সপ্তাহ পান? এছাড়া ১,০০,০০০ টাকার উপরে পণ্য বিক্রির ওপরে ২% কমিশন পান যদি তিনি মোট ২,৪০,০০০ টাকা পণ্য বিক্রি করেন। অঙ্কে যেটা বলা হয়েছে, একজন লোক সারা সপ্তাহ কাজ করলে, একটা সেলসম্যান সারা সপ্তাহ কাজ করলে তার মজুরি দেওয়া হবে কত? মজুরি দেওয়া হবে ৩,৭০০ টাকা। ৩,৭০০ টাকা তাকে স্যালারি দেওয়া হবে, হিসেবে দেওয়া হবে। এছাড়া কমিশন পাবে, স্যালারি ছাড়া কি পাবে? কমিশন পাবে। ১,০০,০০০ টাকার উপরে যেটা সেল করবে তার উপরে 2% কমিশন পাবে। পুরোটার উপরে না উপরে, সেটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এছাড়া ১,০০,০০০ টাকার বেশি পণ্য বিক্রির উপর 2% কমিশন পাবে যদি সে মোট ২,৪০,০০০ টাকা পণ্য বিক্রি করেন। তাহলে ২,৪০,০০০ টাকা, ২,৪০,০০০ টাকার পণ্য বিক্রি করেছে বলেছে কিন্তু, ঠিক আছে? ১,০০,০০০ টাকার উপরে। তাহলে ১,০০,০০০ টাকার উপরে, এখান থেকে ১,০০,০০০ টাকা বাদ দিতে, ১,০০,০০০ টাকার উপর কোন কমিশন নেই। তাহলে কমিশনটা পাবে কত? ১,৪০,০০০ টাকার উপর কমিশন পাবে। কত পার্সেন্ট কমিশন পাবে? 2%। তাহলে পার্সেন্টেজ কেটে দুটো বাদ দাও, তাহলে ১৪ দুগুণে কত? ২৮০০ টাকা কমিশন পাবে। তাহলে ২৮০০ টাকা এর সঙ্গে যোগ করবে। তাহলে ৮ এর সাথে ১৫, তাহলে মোট পাবে কত? ৬,৫০০ টাকা পাবে। তবে মনে রাখতে হবে, এই বলেছে এছাড়া ১,০০,০০০ টাকার বেশি পণ্য বিক্রির উপর 2% কমিশন পাবে, ঠিক আছে? ১,০০,০০০ টাকার বেশি পণ্যের উপর 2% কমিশন পাবে। মানে ১,০০,০০০ টাকার বেশি বিক্রি করতে হবে। করলে যেটা বিক্রি করবে তার উপরে 2% কমিশন পাবে। যদি মোট ২,৪০,০০০ টাকা কম পায়, পণ্য বিক্রি করে, তিনি কত টাকা বেতন পাবেন? পরের প্রশ্ন, রোহন ১৫০০ টাকা সরল সুদ ধার নিয়েছিল। সরল সুদে ধার নিয়েছিল। যত বছরের জন্য তত বার্ষিক সুদের হার ছিল ২৪০ টাকা সুদ দিয়ে থাকলে ২৪০ টাকা সুদ দিয়ে সে ধার শোধ করে। তবে তার ধার শোধ করার সময়কালটি হলো কত? অঙ্কে বলেছে রোহন টাকা ধার নিয়েছিল ১৫০০ টাকা। অঙ্কে বলছে সুদের হার এবং সময় দুটোর সংখ্যামান সমান ছিল। তাহলে সুদের হার যদি x% হয়, তাহলে সময়টা কত? x বছর ছিল। এতে ইন্টারেস্ট হচ্ছে ক টাকা? ২৪০ টাকা। তাহলে উত্তরে চেয়েছে x এর মান কত? তাহলে এই কত বছরের জন্য টাকা ধার নিয়েছিল।
অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে এই পার্সেন্টেজ কেটে দিলে দুটো শূন্য চলে যাবে, 15 কত গুণ 240, 16 গুণ, তাহলে এক্স এক্স এর 16, দুটো এক্স এর গুণফল 16, তাহলে একটা এক্স এর ভ্যালু হচ্ছে 4। এ তো এমনি দেখলেই বোঝা যাচ্ছে, তবুও তো বলা হচ্ছে। ইন্টারেস্ট রেট ফর্মুলাটা আমরা কিভাবে লিখি, সেভাবেই লিখ। ইন্টারেস্ট রেট ফর্মুলা কি, পি, ইন্টারেস্ট রেট ফর্মুলা নিশ্চয়ই সবাই জানো, পি ইন্টু রেট পার্সেন্ট ইন্টু টাইম। পার্সেন্টটা পাশে লিখবে, ঠিক আছে, আর নিচে লেখার কোনো দরকার নেই। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 1500, সুদের হার কত বলেছিল, এক্স পার্সেন্ট, এক্স পার্সেন্ট, টাইমটা কত, এক্স বছর, তাহলে এই সুদটা কত, 240। পার্সেন্টেজ কেটে দিলে জানবে যে দুটো শূন্য চলে যাবে, কারণ পার্সেন্টেজ মানে দিক নিচ্ছে, ঠিক আছে। 15 আর 240 কেটে দাও, কেটে দিলে কত পাচ্ছি, 16। এক্স এক্স এর গুণফল হচ্ছে 16, মানে এক্স স্কোয়ার 16, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 4। তাহলে সময় কত ছিল, 4 বছর, এবং সুদের হার কত ছিল, 4%। পরের অঙ্ক, কাগজে একটি পিকিউআরএস বর্গক্ষেত্র আঁকা হলো, এটিকে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো, পিকিউআরএস এর পরিধি কত। অত্যন্ত বাংলাগুলো খুব ভুলভাল লেখা হয়েছে, ঠিক আছে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের কে বলা হয় পরিসীমা, বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি, কিন্তু এখানে পরিধি ব্যবহার করা হচ্ছে, আর অনেক রকম ভুল আছে বাংলায়। যা হোক, আমরা অঙ্ক যেভাবে আছে সেভাবেই করব। পিকিউআরএস ছিল একটা বর্গক্ষেত্র, তাহলে পিকিউআরএস একটা বর্গক্ষেত্র, মোটামুটি একটা বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্রের বাহু সমান থাকে, আমরা বাহুটাকে 2 এ ধরলাম, সব বাহু 2 এ, সব কটা বাহু হচ্ছে 2, এ বাহুটাও 2, এ বাহুটাও 2। এবারে ভাঁজ করে অর্ধেক করে দেওয়া হলো, তাহলে এই কাপড় মানে এই কাগজটা এর উপরে দিয়ে দেওয়া হলো। তারপরে পরিসীমা বলেছে কত, 30। তাহলে এই কাগজটা যখন এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখন হয়ে গেছে এই আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে এইটা যদি 2 এ হয়, তাহলে এটাও 2 এ হবে। এটা তো ছিল 2 এ, তাহলে এটা নিশ্চয়ই এ। এটা ছিল তো 2 এ, তাহলে এটা নিশ্চয়ই এ। তাহলে আগে যখন এটাই এ, এটাই এ, সবই এ। তাহলে আগে যখন আয়তক্ষেত্র ছিল, বর্গক্ষেত্র ছিল, তাহলে এক একটা বাহু ছিল 2 এ। তাহলে বর্গক্ষেত্র যখন ছিল, তখন 8 এ ওর পরিসীমা ছিল, 2 এ, 2 এ, 2 এ, 2 এ, মানে 8 এ ছিল বর্গক্ষেত্র বা স্কোয়ারের পরিসীমা। যখন ওটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, আয়তক্ষেত্র যখন হয়ে গেল, তাহলে এর পরিসীমা কত, 2 2 এ 4 এ, আর 2 এ 6 এ। তাহলে এখন আয়তক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে, 6 এ। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ছিল 8 এ, আয়তক্ষেত্র হচ্ছে 6 এ। 6 এর ভ্যালু কত বলা হচ্ছে, 30 সেন্টিমিটার। 6 এ যদি 30 হয়, তাহলে 8 এ কত হবে, নিশ্চয়ই 40 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল, 40 সেন্টিমিটার। পরের অঙ্ক, একটি শহরের মোট লোক সংখ্যার 55% পুরুষ, পুরুষদের 25% এবং মহিলাদের 20% 21 বছরের নিচে। ওই শহরের মোট লোক সংখ্যা কত, 10,000। তবে 21 বছরের নিচে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত বলতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেল এবং ফিমেল। এখানে লিখি মেল, এখানে লিখি ফিমেল। একটা শহরের জনসংখ্যা 55% পুরুষ, ঠিক আছে, আর পুরুষদের 25%, এই পুরুষদের 25%, একটু নিচে লিখলাম, 25% 21 বছরের নিচে, আর মহিলাদের 20% হচ্ছে 21 বছরের নিচে। তাহলে 21 বছরের নিচে থাকা পুরুষ এবং মহিলার অনুপাত বলতে হবে। পুরুষ এবং মহিলা মিলে কত ছিল, 10,000 ছিল, 10,000 ছিল। এই 10,000টাই হচ্ছে আমাদের বিপদের কারণ। 10,000টাকে অঙ্কের মধ্যে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে পুরুষ যদি 55% হয়, মহিলা কত হবে, 45%, তাই না? তাহলে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত কত, সংখ্যার অনুপাত হচ্ছে, তাহলে 5 দিয়ে কাটলে 5 11 55, 5 9 পার্সেন্টেজটাও কেটে দিলে আমরা কত পাচ্ছি, 5 কত, 4। তাহলে এই পুরুষের এত, তাহলে 5 11 কত, 55, 4 9 কত, 36। তাহলে পুরুষ এবং, ঠিক আছে, পুরুষ এবং মহিলা 21 বছরের নিচে ছিল 55:36। এই পার্সেন্টেজ করার দরকার নেই, না হলে এই 10,000-এর 55% কত, 5,500, 5,500-এর 25% কত,
আবার হিসেব করতে অনেক। তাহলে আমাদের আমাদের এই পুরুষের এত পার্সেন্ট, পুরুষের এত পার্সেন্ট মানে এই দুটো গুণ করতে হবে। মহিলা এত, তার এত পার্সেন্ট, তাহলে এটাও গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে এইটা গুণ হবে, এর সঙ্গে এইটা গুণ হবে, তার অনুপাত করলে হবে। ঠিক আছে? 25 ইন্টু 55 গুণ করে দিতে পারতাম। অথবা আমরা এটা না করে 55 ইন্টু কত করব? 55 ইন্টু 25 করে দিই। আর ওদিকে করো 45 ইন্টু কত? এবার আরামে ভাগ কাটাকাটি করো। ঠিক আছে? 5 এর নামতা পড়লে ঠিক আছে, 5 এর নামতা পড়লে এটা 9, 5 এর নামতা পড়লে এটা 5। আবার 5 এর নামতা পড়লে এটা 4, এটা 5 এর নামতা পড়লে 11। তাহলে এদিকে থাকলো কত? 5 11 কত? 55। এদিকে থাকলো 5 11 কত? 55। আর ওদিকে কত হলো? 4 9। সংখ্যা বের করার এখানে কোনো দরকার নেই। পরের অঙ্ক, একটি নল থেকে স্থির হারে মানে কনস্ট্যান্ট রেটে, এসব বাংলা, ঠিক আছে, একটি নল থেকে স্থির হারে 0.0 মিলিমিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তবে প্রতিদিন কত লিটার জল পড়বে? তাহলে একটা নল দিয়ে কনস্ট্যান্ট রেটে আর নির্দিষ্ট হারে জল পড়ে, কত জল পড়ে? প্রতি সেকেন্ডে জল পড়ে বলেছে 0.03 ml মিলিলিটার পার সেকেন্ড, পার সেকেন্ড। এইভাবে তাহলে সারাদিনে কত লিটার জল পড়বে? তাহলে পার সেকেন্ডে পড়ে 0.03 মিলিলিটার। তাহলে ওটাকে যদি আমরা দশমিকটাকে সামান্য ভগ্নাংশ লিখি, তাহলে লিখতে হবে 3/কত? 100 মিলিলিটার। 0.3 মিলিলিটার মানে 3/100 মিলিলিটার প্রতি সেকেন্ডে পড়ে। তাহলে সেকেন্ডে যা পড়ে মিনিটে কত পড়বে? তার 60 গুণ। মিনিট করলাম। মিনিটটাকে ঘন্টা করতে গেলে আরো একটা 60 গুণ করতে হবে। এটা হচ্ছে 1 ঘন্টায় পড়বে। তাহলে সারাদিন মানে 24 ঘন্টায় কত পড়বে? 24 গুণ করতে হবে। যেটা বেরবে এটা কি বেরবে? মিলিলিটার বেরবে। তাহলে এটাকে লিটার করতে গেলে আবার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি, প্রতি সেকেন্ডে জল পড়ে 0.03 ml, তার মানে 3/100 মিলিলিটার। এইটা হচ্ছে সেকেন্ডে। মিনিটে করতে গেলে 60 গুণ করতে হবে। ঘন্টায় করতে গেলে আরো একটা 60 গুণ করতে হবে। সারাদিন করতে গেলে আরো একটা 24 গুণ করতে হবে। এগুলো গুণ করলে আমরা কি পাবো? মিলিলিটার পাবো। ওটাকে লিটার করতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। যতটুকু কাটে কেটে দাও। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। আর কাটার দরকার নেই। গুণ করে দেবো আমরা। ঠিক আছে? 6 6 কত? 36, ঠিক আছে? 36 আর 3 24 72। তাহলে 36 এর স্কোয়ার করে 2 গুণ করতে হবে। 36 এর স্কোয়ার 1296, তার ডবল করে 2592। 2592 বাই কত হচ্ছে? 1000। কাটবে না, কাটলে আবার ভাগ করতে হবে। আর 10 মিনিটটা খুব ভালোভাবে বসিয়ে দাও। তাহলে 2 পয়েন্ট কত লিখবো? 592 লিটার। ঠিক আছে? পরের অঙ্ক, মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3। 10 জন মেয়ে ও 5 জন ছেলে আরো ভোট দিত, যদি 10 জন মেয়ে ও 5 জন ছেলে আরো ভোট দিত তবে অনুপাত হতো 3:4। তবে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে একটা, ঠিক আছে, নির্বাচনে, ঠিক আছে, ছাত্রছাত্রীদের নির্বাচনে বয়েজ এবং গার্লস যে অনুপাতে ভোট দেয় তার অনুপাত হচ্ছে 2:3। যদি আরো এই ছেলেদের মধ্যে আরো যদি 10টা ছেলে ভোট দিত, মেয়েদের মধ্যে যদি আরো, সরি, গার্লস এবং বয়েজ বলা হয়েছে, আগে মেয়েরা আছে, গার্লস এবং বয়েজ। মেয়ে এবং ছেলেদের অনুপাত 2:3। মেয়েদের মধ্যে যদি আরো 10 জন ভোট দিত আর ছেলেরা যদি আরো 5 জন ভোট দিত, তাহলে এই অনুপাতটা এই 2:3 থেকে হয়ে যেত 3:4। এখানে অন্যগুলোর মতো করা একটু অসুবিধা আছে, কারণ এখানে 2 আর 3 এর বিয়োগফল 1, 4 আর 3 এর বিয়োগফল 1, কিন্তু এই 10 এবং 5 দুটো সমান নয়। তাহলে সেই জন্য মনে করো মেয়েদের সংখ্যা মনে করো 2x, ছোট করে ধরো। ছেলেদের সংখ্যা কত হবে? 3x। মেয়েদের সংখ্যা 2x, ছেলেদের সংখ্যা কত? 3x। মেয়েদের মধ্যে আরো ভোট দিল, তাহলে 2x ভোট দিয়েছিল, আরো 10 জন ভোট দিল, তাহলে আরো 10 যোগ করে দাও। ছেলেদের মধ্যে 3x ভোট দিয়েছিল, আরো 5 জন ভোট দিল, তাহলে আরো 5 যোগ করে দাও। এর অনুপাত কত হবে বলছে? 3:4, 3/4। তাহলে 3 গুণ 3 9 আর 4 গুণ 2 8। তাহলে 9 আর 8 এর বিয়োগফল কত? x। x এর ভ্যালু কত হলো? 4 10 40 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 25। 4 10 40 থেকে 15 বাদ দিলে 25। x এর ভ্যালু হচ্ছে 25। তাহলে ছেলে মেয়ে মিলে ভোট দিয়েছিল কত? 2x প্লাস 3x মানে কত? 5x জন। তাহলে x এর ভ্যালু 25 জন, তাহলে 5x সমান কত হবে? 125। তাহলে ভোট দিয়েছিল কত?
125 জন ভোট দিয়েছে। এটাকে একটু এক্স এর সাহায্যে করো, তাহলে করতে সুবিধে হবে। বলছে একটি পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার ধারণ করে। এটি 2/3 অংশ ভর্তি করার জন্য আরো কত লিটার জল প্রয়োজন? ঠিক আছে, তাহলে হাফ অংশ সমান কত বলেছে? 3.6 লিটার। ঠিক আছে, তাহলে এক অংশ সমান কত হবে? 7.2 লিটার। 2/3 সমান কত হবে? ঠিক আছে, 3 24 72, 24 মানে কত? 48 লিটার। তাহলে অর্ধেক যখন ছিল তখন ছিল 3.6 লিটার, 2/3 হলো 4.8 লিটার। তাহলে অর্ধেক থেকে 2/3 হতে গেলে আরো কত জল দিতে হবে? 3.6 থেকে 4.8 করতে গেলে 1.2 জল দিতে হবে। অথবা আমরা করতে পারি, ঠিক আছে, 2-3 আর 1-2 বিয়োগফল কত? ঠিক আছে, 1/6। কত অংশ? 1/6। ঠিক আছে, তাহলে হাফ অংশের ভ্যালু কত? ঠিক আছে, 1/2 ভ্যালু কত? 1/2 অংশের ভ্যালু কত? 3.6। তাহলে 1/6 ভ্যালু কত? 3 দ্বারা ভাগ করলে পাবো 1. কেউ আমরা করতে পারি, যেভাবেই সুবিধা হয় সেভাবেই বোঝো। পরের অঙ্ক, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য হচ্ছে 96, প্রস্থ হচ্ছে 54, তার ক্ষেত্রফলের সমান। বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে অঙ্কটা একদমই সহজ। ঠিক আছে, এই একটা বর্গাকার পার্ক, তার একটা বাহু যদি ধরি আমরা, তাহলে এরিয়া কত হবে? স্কোয়ার। পাশে একটা আয়তাকার পার্ক আছে, এদের দুজনের ক্ষেত্রফল সমান। তাহলে ঠিক আছে, তাহলে এর এর একটা সাইড কত বলছে? 96, আর একটা সাইড কত বলেছে? 54। তাহলে এই বর্গাকার পার্কের এক একটা সাইড কত, মানে এর ভ্যালু কত? তাহলে দুটোর পরিসীমা সমান বলেছে না ক্ষেত্রফল সমান বলেছে? ক্ষেত্রফল সমান বলা হচ্ছে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার আর প্রস্থ হচ্ছে 54 মিটার, তার ক্ষেত্রফল সমান। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এ স্কোয়ার সমান কত? 96 ইন্টু হচ্ছে 54। ঠিক আছে, এটাকে একটু ভালোভাবে ভাঙো। 96 মানে 16 ইন্টু কত? 6। আর 54 মানে কত? 6 ইন্টু কত? 9। 6 ইন্টু 9 এটা। তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে 16 থেকে কত পাবো? 4। দুটো 6 থেকে একটা 6 পাবো, 9 থেকে একটা 3 পাবো। 3 6 18, 4 18 কত? 72। ঠিক আছে, তাহলে বর্গাকার পার্কে একটা সাইড কত হলো? 72। আবার বলছি অঙ্কটা, একটা বর্গাকার পার্কের ক্ষেত্রফল একটা আয়তাকার পার্কের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। আর আয়তাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এ স্কোয়ার সমান এটা। এটাকে একটু সরলভাবে ভাঙো, এইভাবে গুণ করে যেন কখনো বর্গমূল করবে না, ভাঙবে। পরের অঙ্ক, প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় 12 কিলোমিটার ঘন্টা স্থির গতিতে দৌড়ে যায়। একদিন সকালে 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে? তাহলে সে যখন দৌড়ে যায়, মানে রানিং এ যায় যখন, ঠিক আছে, দৌড়ে যায়, তখন 8 কিলোমিটার রাস্তা 12 কিলোমিটার গতিতে যায়, তাহলে যেতে সময় লাগবে 8/12 ঘন্টা। 8/12 ঘন্টা, তার মানে 2/3 ঘন্টা। মিনিটে করলে কত পাচ্ছি? নিশ্চয়ই 40 মিনিট। আর যদি যখন সাইকেলে যাচ্ছে তখন 8 কিলোমিটার রাস্তা 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে ঠিক আছে 20 কিলোমিটার বেগে যাচ্ছে। 8/20 ঘন্টা সময় লাগবে। 8/20 ঘন্টা মানে 2/5 ঘন্টা। ঘন্টাকে মিনিট করতে গেলে 60, তাহলে সময় লাগবে কত? 5 12 60, 12 দুগুণে 24 মিনিট সময় লাগবে। তাহলে দৌড়ে গেলে সময় লাগে 40 মিনিট, সাইকেলে গেলে লাগে 24 মিনিট। ডিফারেন্স হচ্ছে কত? তাহলে নিশ্চয়ই 16 মিনিটের ডিফারেন্স হবে। পরের কোশ্চেন, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পর রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত? ঠিক আছে, খুব চালাকি করে কোশ্চেনটা দেওয়া হয়েছে। রমেশ এবং সুরেশের বয়সের পার্থক্য, ঠিক আছে, রমেশের বয়স মনে করি 8,
সুরেশের বয়স হচ্ছে এস। এই দুজনের বয়সের পার্থক্য কত বলেছে? 16 বছর। 20 বছর পরে, কত বছর পরে? 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে 20 বছর পরে তাহলে রমেশের বয়স আরো 20 বাড়বে। ঠিক আছে? তখন যে বয়সটা হবে সেটা হচ্ছে সুরেশের বয়সের কত গুণ? 4টে সুরেশের তখনকার বয়স না, বর্তমান বয়সের 4 গুণ। এইটা বলা হয়। ঠিক আছে? তাহলে উত্তরে চেয়েছে রমেশের বর্তমান বয়স কত। তাহলে দুজনের বয়সের এমনি পার্থক্য ছিল 16 বছর। আরো রমেশকে 20 বছর যোগ করে দেওয়ায়, ঠিক আছে? তাহলে রমেশের বয়স অ্যাকচুয়ালি এখন এই যে অবস্থায় এসেছি না দিয়ে, নাকি? তাহলে রমেশ এবং সুরেশের বয়সের পার্থক্য 20 আর 16 কত হচ্ছে? 36 বছর ডিফারেন্স হয়েছে। এই 36 বছরে যখন ডিফারেন্স হয়েছে তখন রমেশের বয়স কি বলা হচ্ছে? সুরেশের বয়সের কত গুণ? তখন এই 20 যোগ করার পরে কত গুণ? 4 গুণ। ঠিক আছে? তাহলে ঠিক আছে, ডিফারেন্স কত গুণ? 3 গুণ। তাহলে সুরেশের বয়সের 3 গুণ, তার মানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে সুরেশের বয়সের 3 গুণ হচ্ছে কত? 36 বছর। তাহলে সুরেশের বয়স কত? নিশ্চয়ই 12 বছর। রমেশের বয়স তার থেকে 16 বছর বেশি। তাহলে রমেশের বয়স কত হবে? 12 যোগ 16। 16 12 কত? 28 বছর। তাহলে এইটা যেটা বলা হয়েছে সেটা আরেকবার বলছি। বর্তমানে রমেশের বয়স সুরেশের বয়সের থেকে, মানে রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। হয়ে গেল, এটা লিখলাম। 20 বছর পরে রমেশের যে বয়স হবে সেটা সুরেশের 20 বছর বয়স পরে নয়, বর্তমান বয়স। তাহলে সুরেশের বর্তমান যা বয়স আছে তার 4 গুণ হবে। তাহলে এমনিতেই রমেশ তো সুরেশের থেকে 16 বছরের বড়। আরো রমেশকে আরো 20 বছর যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে দুজনের বয়সের পার্থক্য কত হয়ে যাবে? 36 বছরের পার্থক্য হবে। তখন রমেশের বয়স সুরেশের বয়সের কত গুণ হবে? 4 গুণ। তাহলে একজনার 4, একজনার 1। তাহলে ডিফারেন্স কত? 3। তাহলে 3টে সুরেশ তখন, ঠিক আছে? রমেশ মানে কটা সুরেশ? 4টে সুরেশ। তাহলে রমেশ আর সুরেশের পার্থক্য মানে 3টে সুরেশ। 3টে সুরেশের পার্থক্য কত? তাহলে 20 আর 16 যোগফল 36। 3টে সুরেশ হচ্ছে 36, তাহলে একটা সুরেশ কত? 12। মানে সুরেশের বর্তমান বয়স 12 বছর। তাহলে রমেশের বয়স আরো 16 বছর যোগ করে দাও, 28 বছর। পরের কোশ্চেন, 30টি মার্বেল সহিত পাত্রের ওজন হচ্ছে 120 গ্রাম। ওই পাত্রে 15টি মার্বেল ঠিক আছে, মার্বেলের সহিত ওজন হচ্ছে 95 গ্রাম। পাত্রের ওজন কত? তাহলে কন্টেনারটা থাকবে, একটা কন্টেনার বা পাত্র থাকবে, তাহলে 30টা মার্বেল দেব, দিলে ওজন হবে কত? 120 গ্রাম। আর ওই পাত্রে যদি 15টা মার্বেল দিই আমরা, তাহলে ওজন হচ্ছে কত? 95 গ্রাম। উত্তরে দিয়েছি এই পাত্রটার ওজন। তাহলে পাত্রে 30টা মার্বেল ছিল, এখন 15টা হচ্ছে, মানে কটা মার্বেল আমি বের করে নিয়েছি? 15টা মার্বেল বের করে নিয়েছি। 15টা মার্বেল বের করে নেওয়ায় ওজন কত কমে গেছে? 25 গ্রাম। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি 15টা মার্বেলের ওজন কত? 25 গ্রাম। তাহলে এই 15টা মার্বেলের ওজন কত? 25 গ্রাম। তাহলে কন্টেনারের ওজন কত? তাহলে 95 গ্রাম থেকে 25 গ্রাম বাদ দিলেই আমরা পাবো। তাহলে কত গ্রাম হচ্ছে? 70। ঠিক আছে? পরের অঙ্ক, একদল শিক্ষকের গড় বয়স 35 বছর, একদল অধ্যক্ষের গড় বয়স 50 বছর। যদি শিক্ষক এবং অধ্যক্ষের গড় বয়স 40 বছর হবে, শিক্ষক এবং অধ্যক্ষের সংখ্যার অনুপাত কত? যারা টিচার তাদের গড় বয়স হচ্ছে 35 বছর, যারা প্রফেসর তাদের গড় বয়স হচ্ছে 50 বছর, সবাই মিলে গড় বয়স হচ্ছে কত? 40 বছর। তাহলে এই টিচার এবং প্রফেসরদের সংখ্যার অনুপাত স্ট্রেট অ্যালিগেশন করে দাও। 40 আর 50 এর বিয়োগফল কত? 10। আর 40 আর 35 এর বিয়োগফল কত? 5। তাহলে অনুপাত কত ছিল? 2:1। পরের অঙ্ক, 3টি ক্লাস 4 মানে ক্লাস 8 এর একই গণিতের পরীক্ষা হয়েছিল। একটি 25 জন ক্লাসের গড় মান ছিল 80%, অন্য একটি 22 জনের ক্লাসের গড় মান ছিল 75%।
13 জন, আর একটি ক্লাসের গড় মান ছিল 61%। তাহলে 3টি ক্লাসের সব ছাত্রের গড় নম্বর কত? তাহলে 3টে ক্লাস, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ স্টুডেন্টস লিখি, আর এখানে অ্যাভারেজ লিখি। প্রথম যে 3টে, ঠিক আছে, প্রথম সেকশনে 25টা ছেলে ছিল যাদের গড় ছিল 80%। পরেরটা ছিল 22 জন ছেলে, গড় ছিল কত? 75%। আর শেষে আছে 13টা ছেলে যাদের গড় হচ্ছে 61%। ঠিক আছে, তাহলে সবার গড় কত হবে? সবার গড়টা কত হবে সেটা আমাদের চাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, টোটাল বের করে দেব, এগুলো গুণ করব, তারপর যোগ করে ভাগ করবো, সে এক বিশাল অঙ্ক। তোমরা এই গড়টাকে, ঠিক আছে, এই 75টাকে গড় ভাবো। ধরে নিলাম গড় কত? 75। তাহলে 75 থেকে এরা কত বেশি পেয়েছে? 5 করে বেশি পেয়েছে। কজন? 25 জন। তাহলে 75 থেকে 80 মানে 5 করে বেশি পেয়েছে। কজন পেয়েছে? 25 জন। 5 25 কত? 125। সেটা প্লাসের দল। মাইনাসের দিকে যদি আসি, এরা 75 পাওয়ার কথা পেয়েছে কত? 61। কত করে কম পেয়েছে? 14 করে কম পেয়েছে। কতজন কম পেয়েছে? 13 জন। 13 14 কত? 182। ঠিক আছে, তাহলে কত কম হচ্ছে? 82। ঠিক আছে, 5 7 12, 2 1 3, 5 8। তার মানে কি 57টা নম্বর কমে যাবে। কটা ছেলের উপরে? 25। ঠিক আছে, 13 আর 22 হচ্ছে 35, 35 25 60। 60টা ছেলের উপরে কত নম্বর কমে যাবে? 57। তাহলে আমাদের 75 থেকে, তাহলে আমাদের যে এখন অ্যাভারেজ হবে সেটা হচ্ছে 75 মাইনাস 57 বাই কত? 60। 57 বাই কত? 60। 57 বাই 60 মানে হচ্ছে, এটা যদি আমরা হিসেব করি, 57 বাই 60। 3-এর নামটা পড়ে 3 19 57, 3 20 60। 5 গুণ করলে কত হচ্ছে? 5 19 95 আর বাই 100, মানে প্রায়, তাহলে আমাদের 75 থেকে আমাদের কমে যাবে কত? কত? প্রায় হচ্ছে 0.95 মতন কমে যাবে। তাহলে কমে গেলে কত হবে? তাহলে 74.05% হবে আমাদের। আবার অঙ্কটা বলছি, ঠিক আছে, না হলে বিশাল গুণ করতে হবে এই অঙ্কটায়। 25 জন ছাত্রের গড় নম্বর 80, 22 জনের গড় নম্বর 75, 13 জনের গড় নম্বর 61। তাহলে এই 60 জনের গড় নম্বর কত? তাহলে আমরা এক করতে পারি, 25 জন 80 করে পেয়েছে মানে টোটাল গুণ করে দিলাম, 22 ইন্টু গুণ করে দিলাম, গুণ করে দিয়ে আমরা যোগফলকে আবার ভাগ করে দিলে উত্তর পাবো। সেটা না করে আমি কি করলাম, এই সংখ্যা দেখে নয়, এই অ্যাভারেজের একটা অ্যাভারেজ নাও। তাহলে একটা হচ্ছে 80, একটা 75, একটা 60, এই মধ্যে একটাকে অ্যাভারেজ ধরে নাও। তাহলে অ্যাভারেজ আমরা কত ধরে নিলাম? 75। এবার 75 থেকে এরা কত বেশি পেয়েছে? 5 করে বেশি পেয়েছে। কজন? 25 জন। তাহলে 5 25 125 আমাদের বেশি হচ্ছে। এরা 75 থেকে কত কম পেয়েছে? 14 করে কম পেয়েছে। কতজন? 13 জন, মানে 182 কম পেয়েছে। তাহলে নম্বর বেড়ে যাচ্ছে 125, কমে যাচ্ছে 182, মানে মোটের উপর কমে যাবে কত? 57। কতজনের কমে যাবে? 60 জনের। তাহলে অ্যাভারেজ ছিল কত? 75, আর 60 জনের কমে যাবে 57। তাহলে গড়ে কত কমে যাবে? তাহলে 57 বাই 60 মানে 19 বাই 20। 20টাকে 100 করলাম 5 গুণ করে, 19টাকে 100 করলাম কত? 5 গুণ করে 95। তাহলে আমাদের এটা 95 কে 100 দিয়ে ভাগ করে কত হলো? 0.95। তার মানে অ্যাভারেজ হচ্ছে 75 থেকে 0.95 বিয়োগ করে কত হলো? 74.05%। তাহলে আজকের এই পর্যন্ত। এই ভিডিওর অঙ্কগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় বারে বারে আমাদের প্র্যাকটিস রাখতে হবে।